কার্টুন শব্দটা শুনলেই আমাদের সবার চোখের সামনে কি ভেসে ওঠে? ছোটবেলার রঙিন সব স্মৃতি, তাই না? কিন্তু যদি বলি এই কার্টুনের জন্ম কিন্তু মোটেই বাচ্চাদের হাসানোর জন্য হয়নি। এর পেছনের আসল ইতিহাসটা জানলে কিন্তু যে কেউই অবাক হয়ে যাবে। চলুন আজ সেই গল্পটাই জানা যাক। তো প্রথমেই একটা সহজ প্রশ্ন, কার্টুন বলতে আসলে কি বোঝায়? মনে হচ্ছে তো আরে এটার উত্তর তো খুবই সোজা, কিন্তু শুনলে অবাক হবেন যে এই শব্দের আসল অর্থ আর আজকে আমরা যা বুঝি তার মধ্যে কিন্তু বিশাল একটা ফারাক আছে। এই যে দেখুন, এখানেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। আমরা ভাবি কার্টুন মানেই বাচ্চাদের জিনিস, নিছক মজা আর বিনোদন, কিন্তু এর শুরুটা হয়েছিল ঠিক তার উল্টো, বড়দের জন্য। আর বিষয়বস্তু তীক্ষ্ণ রাজনৈতিক বিদ্রুপ আর সমাজ বদলের এক শক্তিশালী হাতিয়ার। অবিশ্বাস্য লাগছে, তাই না? চলুন তাহলে ইতিহাসের পাতা থেকেই ঘুরে আসা যাক। আমাদের এই গল্পের শুরুটা হচ্ছে আজ থেকে অনেক বছর আগে, 18 শতকের ইংল্যান্ডে। সেই সময়ে জন্ম হয় পলিটিক্যাল স্যাটায়ার বা রাজনৈতিক ব্যঙ্গচিত্রের। আর তখন ছবি আঁকাটা শুধু আর শিল্প ছিল না, হয়ে উঠেছিল প্রতিবাদের এক ধারালো অস্ত্র। হ্যাঁ, একদম তাই। আজকের দিনের কার্টুনের শুরুটা কিন্তু মোটেই হাসি ঠাট্টার জন্য হয়নি। এর জন্মই হয়েছিল ক্ষমতাকে চ্যালেঞ্জ করার জন্য। সমাজের দুর্নীতি, ভণ্ডামি আর শাসকদের ভুল ত্রুটিগুলো সবার সামনে তুলে ধরাই ছিল এর আসল কাজ। ওই সময়টা ছিল ব্যঙ্গচিত্রের যুগ। যেমন ধরুন 1721 সালে উইলিয়াম হোগার্থ তার আঁকার মাধ্যমে ইংল্যান্ডের সমাজে এর ভিত্তিটা তৈরি করেন। এর ঠিক কয়েক দশক পর 1754 সালে আমেরিকার বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন প্রকাশ করলেন তার বিখ্যাত জয়েন অর ডাই কার্টুন। আর 18 শতকের শেষের দিকে এলেন জেমস গিলরে, যাকে তো রাজনৈতিক কার্টুনের জনকই বলা হয়। তার আঁকা তীক্ষ্ণ স্যাটায়ার রাজা রানী থেকে শুরু করে বড় বড় রাজনীতিবিদ সবার রাতের ঘুম কেড়ে নিয়েছিল। এখন প্রশ্ন হলো, এই কার্টুনিস্টরা আসলে আঁকতেনটা কী নিয়ে? তাদের টার্গেট ছিল রাজনৈতিক দুর্নীতি, বড় বড় অর্থনৈতিক স্ক্যান্ডাল, সমাজের নানা ভণ্ডামি, রাজনীতিবিদদের ভুলভাল সিদ্ধান্ত, এমনকি যুদ্ধ বা রাজপরিবারও কিন্তু তাদের সমালোচনার ঊর্ধ্বে ছিল না। এক কথায় তারা ছিলেন তাদের সময়ের এক একজন নির্ভীক সমাজ সমালোচক। আচ্ছা, এরপর গল্পটা এগিয়ে গেল 19 শতকের দিকে। আর এই সময়ে কিন্তু কার্টুন শব্দটা তার আজকের পরিচিতিটা পায় আর সাধারণ মানুষের কাছে পৌঁছাতে শুরু করে। কিন্তু কিভাবে হলো এই ব্যাপারটা? চলুন সেটাই জানা যাক। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? কার্টুন শব্দটার আসল মানে কিন্তু মোটেও হাসির ছবি ছিল না। এর মূল অর্থ ছিল, ধরুন কোনো একটা বড় পেন্টিং বা মূর্তির জন্য যে প্রাথমিক স্কেচ বা ডিজাইনটা করা হয় সেটা, মানে এর সাথে হাসি ঠাট্টার কোনো সম্পর্কই ছিল না প্রথম দিকে। তাহলে এই যে এত বড় একটা পরিবর্তন, এটা হলো কবে? সালটা ছিল 1843। ওই বছর ব্রিটেনের বিখ্যাত পাঞ্চ ম্যাগাজিন তাদের একটা ব্যঙ্গাত্মক ছবিকে মজা করে কার্টুন নাম দেয়। ব্যাস, সেদিন থেকেই এই শব্দের মানেটা চিরদিনের জন্য পাল্টে গেল। আর এই শব্দটাকে জনপ্রিয় করার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল কিন্তু তখনকার ম্যাগাজিনগুলোর। ব্রিটেনের পাঞ্চ বা আমেরিকার পাকের মতো পত্রিকাগুলোই কার্টুনকে একেবারে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল। মানুষ তখন খবর বোঝার জন্য, মতামত জানার জন্য এই কার্টুনগুলোর উপর নির্ভর করা শুরু করে। তো এতক্ষণ আমরা কথা বলছিলাম স্থির ছবি নিয়ে, কিন্তু এরপর এলো এক প্রায় জাদুকরী মুহূর্ত, যখন এই ছবিগুলোই নড়াচড়া করতে শুরু করলো। অ্যানিমেশনের জাদুটা কিন্তু আসলে খুব সহজ একটা ধারণার ওপর দাঁড়িয়ে, যদিও কাজটা প্রচণ্ড পরিশ্রমের। ব্যাপারটা হলো, একটা ফ্রেম আঁকো, তারপর সামান্য একটু বদলে পরের ফ্রেমটা আঁকো। এই কাজটা হাজার হাজার বার করার পর যখন ফ্রেমগুলোকে খুব দ্রুত চালানো হয়, তখনই মনে হয় যেন ছবিগুলো জীবন্ত হয়ে উঠেছে। সোজা কথায় চোখের একটা ভ্রম। এই ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখুন, রাজনৈতিক কার্টুনের শুরুটা হলো ইংল্যান্ডে, সংবাদপত্রের কার্টুন জনপ্রিয় হলো আমেরিকায়, আর অ্যানিমেটেড কার্টুনের জন্ম হলো কিনা ফ্রান্সে। এক একটা দেশ এক একটা ধারার জন্ম দিয়েছে। আর এই ফ্রান্সেই ঘটল সেই ঐতিহাসিক ঘটনাটা। পৃথিবীর প্রথম অ্যানিমেটেড কার্টুন ফিল্ম, নামটা ছিল ফ্যান্টাসমোগোরি, তৈরি হয় 1908 সালে। আর এটা তৈরি করেন শিল্পী এমিল গোল্ড। বলতে পারেন এখান থেকেই অ্যানিমেশনের নতুন একটা অধ্যায় শুরু হলো। ফ্রান্স যদিও শুরুটা করেছিল, কিন্তু অ্যানিমেশনকে সারা পৃথিবীর কাছে জনপ্রিয় করে তোলার কাজটা করে আমেরিকা। আর 20 শতাব্দীতেই শুরু হয় অ্যানিমেশনের সেই বিখ্যাত স্বর্ণযুগ। আর এই স্বর্ণযুগের সবচেয়ে বড় নামটা অবশ্যই ওয়াল্ট ডিজনি। সালটা ছিল 1928। তিনি পর্দায় নিয়ে এলেন ছোট্ট একটা ইঁদুর, মিকি মাউস। তখন কে জানতো যে এই মিকি মাউসই অ্যানিমেশনের পুরো ইতিহাসটাই পাল্টে দেবে। এটা শুধু একটা চরিত্র ছিল না, এটা ছিল প্রযুক্তি, গল্প বলার ধরন আর বিনোদনের এক নতুন দিগন্ত। অবশ্যই শুধু ডিজনি নয়, ওয়ার্নার ব্রোসের মতো স্টুডিওগুলোও কিন্তু পিছিয়ে ছিল না। তারাও তাদের নিজস্ব তারকা তৈরি করছিল। আর তাদেরই সেরা আবিষ্কার ছিল কে? বাগস বানি।
তার সেই বিখ্যাত হোয়াটসঅ্যাপ ডগ ডায়ালগ আর দুষ্টু মিষ্টি বুদ্ধি দিয়ে সে সবার মন জয় করে নিয়েছিল। ডিজনির নিখুঁত সব চরিত্রের পাশে বাগস বানি ছিল এক দারুণ ব্যতিক্রম। আর এরপর এলো সেই অমর জুটি যাদেরকে আমরা কেউই ভুলতে পারবো না, টম অ্যান্ড জেরি। তাদের সেই অবিরাম দৌড়াদৌড়ি আর মারামারি। কার্টুন এক নতুন ধরনের কমেডি নিয়ে এলো, যেটাকে বলা হয় স্ল্যাপস্টিক কমেডি। আর এই জুটিটাই কিন্তু টেলিভিশন আসার পর কার্টুনকে প্রত্যেকটা পরিবারের একটা অংশ বানিয়ে ফেলেছিল। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় অ্যানিমেশনের বিবর্তনটা কত দ্রুত হয়েছে। ভাবুন একবার, 1908-এ ফ্রান্সে জন্ম, 1988 আমেরিকায় স্বর্ণযুগ, 50-এর দশকে সোজা টেলিভিশনের পর্দায়, আর 80-র দশক থেকে জাপানি অ্যানিমের উত্থান, যেমন ধরুন ড্র্যাগন বল, যা অ্যানিমেশনকে একটা সত্যিকারের গ্লোবাল কালচারে পরিণত করেছে। তো এবার চলুন একদম বর্তমান সময়ে ফিরে আসা যাক। আজকের দিনে কার্টুন আর কোনো একটা দেশের সম্পত্তি নয়, এটা এখন একটা পুরোপুরি গ্লোবাল আর্ট ফর্ম। আজকের দিনে কার্টুনের জগৎটা কিন্তু অনেক বড় আর বৈচিত্র্যময়। হ্যাঁ, এর মধ্যে রাজনৈতিক কার্টুন বা কমিক স্ট্রিপ এখনও টিকে আছে, কিন্তু সবচেয়ে বড় জায়গাটা দখল করে আছে অ্যানিমেটেড টিভি শো, সিনেমা আর বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় জাপানি অ্যানিমে। মানে পুরো বিষয়টা যদি এক লাইনে বলি তাহলে ব্যাপারটা এই রকম দাঁড়ায়। 18 শতকের ইংল্যান্ডে যেটা ছিল শুধুমাত্র রাজনৈতিক প্রতিবাদের একটা অস্ত্র, আজকে সেটা একটা $multi-billion গ্লোবাল এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি করে। আজকের এই বিশ্বজোড়া বিনোদন মাধ্যম কার্টুনের এই অবিশ্বাস্য জার্নির পর সামনে কি অপেক্ষা করছে? প্রযুক্তি আর ক্রিয়েটিভিটি মিলেমিশে আর কি নতুন চমক নিয়ে আসবে আমাদের জন্য?